এটা তো এখন পুরনো খবর যে ঘোষণাপত্র থেকে সরে আসলো বৈষম্য বিরোধীরা। এইটা নিয়ে এখন বাংলাদেশে মানুষজন মোটামুটি আলাপ আলোচনার সুযোগ পেয়ে গেছে। টেলিভিশনে টক শো হচ্ছে, বিভিন্ন কথিত বুদ্ধিজীবীরা জ্ঞানগর্ভ আলোচনা করছে, আর আমাদের মতো টুটকো টাটকা যে ওই ইউটিউবার আছি আমরা এগুলা নিয়ে মোটামুটি কন্টেন্ট বানাচ্ছি। অ্যাটলিস্ট বৈষম্য বিরোধীরা আর কারো উপকার না করলেও আমাদের মতো যারা ভিডিও বানিয়ে আপলোড করি আমাদের জন্য একটা উপকার করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, এবং এজন্য তারা ধন্যবাদ পেতে পারে। এখন আসল কথায় আসা যাক। তো তার আগে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। অনেকেই আমাকে ভিডিওর নিচে আপনারা কমেন্টসে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আমিও তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানালাম যে 2025 সাল আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, এবং অবশ্যই সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন। তো এবার মূল প্রসঙ্গে আসা যাক। ঘোষণাপত্র থেকে সরে আসলো কেন বৈষম্য বিরোধীরা, এটা নিয়ে এই যে বিবিসিও খবর দিয়েছে। এখন কথা হচ্ছে যার যার অ্যাঙ্গেল থেকে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে, তাই না? আমি আমার অ্যাঙ্গেল থেকেও বিভিন্ন ভিডিওতে অলরেডি ব্যাখ্যা করেছি, চিন্তা করলাম যে আরও একটু খোলাসা করা যেতে পারে। তো প্রথমত কেন এরা সরে আসলো, নাম্বার 1 পয়েন্ট যদি আমি ধরি তাহলে বলতে হবে যে এরা তো ওখানে সংবিধানকে মুজিববাদ আখ্যা দিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাই না? চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সংবিধান এটা কীভাবে মুজিববাদ হয়। তো এই ন্যারেটিভ তারা কোথা থেকে পেয়েছে জানেন? এদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে না, ওই থিঙ্ক ট্যাঙ্কের কাছ থেকে, যারা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71 সালের মুক্তিযুদ্ধে যাদের বিশ্বাস নাই এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, বস্তুত তারাই এই বুদ্ধিটা দিয়েছে। ডাইরেক্টলি সংবিধান বাতিল করার কথা বললে তো সেটা হয় দেশদ্রোহিতা, ক্লিয়ার? তাহলে ওইটাকে কী করতে হবে, নাম দিতে হবে মুজিববাদ। এটা একটা কৌশল কিন্তু, অর্থাৎ মুজিববাদ নাম দিয়ে তাহলে ওখানে ওই আওয়ামী লীগ যা যা করে সেইটাই সংবিধানে আছে। এখন আওয়ামী লীগকে যেহেতু ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয়েছে, তাহলে সংবিধানকে আর সংবিধান না বলে মুজিববাদ বলতে হবে, যাতে করে ওইটাকে ছুঁড়ে ফেলে দেওয়া তাদের জন্য সহজ হয়। এই অপকৌশলটা কিন্তু তারা অবলম্বন করছিল। এখন কথা হচ্ছে মুজিববাদ হোক আর সংবিধান হোক, যাই হোক, তো এইটা যদি এরা ছুঁড়ে ফেলে দিত তাহলে সর্বপ্রথমে বিপদে পড়তো কারা? এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে না, এরা। কারণ এরা এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো ওই সংবিধানকে স্পর্শ করে এবং সংবিধান পাঠ করে এবং সেটা সমুন্নত রাখবে, সেটা সংরক্ষিত রাখবে, সমুন্নত রাখবে এবং সংবিধান অনুযায়ী তারা দেশ চালনা করবে, এই শপথ নিয়ে, এই ওথ নিয়েই তো তারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল। এখন এই বৈষম্য বিরোধীরা যদি এই সংবিধানকে বাতিল করে দেয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি বাতিল হয়ে যায় না? অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হয়ে যায় না? অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু আর কোনো নৈতিক অধিকার থাকে না। নৈতিক অধিকার কি, আসলেই বাতিল হয়ে যায়, সোজা হিসাব। এখন সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাহলে বৈষম্য বিরোধী যে নেতা বা আন্দোলনকারী তাদের কিন্তু সম্মুখ সমর তৈরি হবে, রাইট? অর্থাৎ এইবার কিন্তু ইচ্ছা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা ক্ষমতায় থাকতেই চায় তাহলে কিন্তু এইবার বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে কি করতে হবে? অভিযান চালাতে হবে, তাদেরকে দেশদ্রোহিতার মামলা দিয়ে তাদের বিরুদ্ধে তাদের ধরে কিন্তু জেল হাজতে ঢুকাতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হতো। এবং সেক্ষেত্রে বৈষম্য বিরোধীরা পার পেত না। যাদের বুদ্ধিতে, যে সমস্ত মাস্টার মাইন্ডের বুদ্ধিতে তারা এই কর্মকাণ্ডটা করছিল, তখন তারা কিন্তু এদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসতো না। সরকার যখন এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাতো দেশদ্রোহিতার অপরাধে, কারণ আপনি সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দিলেন, আপনি যদি বলেন যে আমি সংবিধান মানি না, তাহলে এটা তো দেশদ্রোহিতার অপরাধ, রাইট? তো সেই ক্ষেত্রে দেখা যেত যে রাতারাতি বাংলাদেশের পুলিশ কিন্তু সক্রিয় হয়ে উঠতো। কারণ আমরা তো জানি যে পুলিশের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং যেভাবে পুলিশকে হত্যা করছে এবং জীবন্ত পুড়িয়ে মারছে, তাতে করে পুলিশ এখন নিষ্ক্রিয় আছে, কিন্তু ভিতরে এরা তো ভীষণ ফুঁসছে রাগে, ক্ষোভে, তাই না? সুযোগ পাইলেই কিন্তু একেবারে আবার সাপের মতো একেবারে সবল মারার জন্য উদ্ধত হবে।
অর্থাৎ এরা যদি এইখানে এই ঘোষণাপত্রটা পাঠ করে যদি এই করতো, বিপ্লবী সরকার গঠন করত এবং সংবিধানকে ছুঁড়ে ফেলে দিত, তাহলে কিন্তু এইবার পুলিশ বাহিনী একেবারে রাতারাতি ভীষণ সক্রিয় হয়ে উঠতো এবং বাড়ি বাড়ি গিয়ে এই সমন্বয়কারীদের কিন্তু ধরে এমন ভেদানি দিত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু চুপচাপ থাকতো, কারণ এই সেনাবাহিনী নিজেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছিল, রাইট? এবং অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করা তাহলে কি সেনাবাহিনীর দায়িত্ব না? অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে যদি কোনো ভিতরে কোনো লোকজনের যদি এই বৈষম্য বিরোধীদের প্রতি সহানুভূতি থেকেও থাকতো, তাহলে কিন্তু যে ঘটনাটা ঘটতো, হয় সেনাবাহিনীকে পুরা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে দাঁড়িয়ে ভয়ঙ্কর রকমভাবে সমর্থন দিয়ে এই বৈষম্য বিরোধীদেরকে কিন্তু দমন করতে হতো। আর যদি সেটা না হতো তাহলে কিন্তু সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত। যারা নাকি বৈষম্য বিরোধীদের পক্ষে থাকতো তাহলে তারা কিন্তু একটা পর্যায়ে বিদ্রোহ করত এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে ভয়ঙ্কর রকম বিশৃঙ্খলা তৈরি হতো এবং এমনকি একটা সামরিক কুও হয়ে যেতে পারত, যাতে করে দেশ আরও ভয়ঙ্কর রকম অন্ধকারের দিকে ধাবিত হতো। অর্থাৎ এই সমস্ত চিন্তাভাবনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধীদেরকে প্রচণ্ড চাপ দেওয়া হয় যে এই কাজটা যেন তারা না করে। এইবার নাম্বার 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই যে বর্তমানে বিরোধী মানে রাজনৈতিক দল বলতে কারা কারা সক্রিয়। 1 নম্বর হলো বিএনপি আর 2 নম্বর হলো কি জামাত, তাই না? আমরা তো জানি যে জামাতের জনসমর্থন আসলে অত বেশি না, বিএনপির জনসমর্থনই বেশি এবং বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে। তো এত বড় একটা বিশাল দল, তারা কিন্তু সরাসরি এই বৈষম্য বিরোধীদের এই কর্মকাণ্ডের এগেনস্টে চলে গেল এবং এরা যদি এই জায়গায় ঘোষণা করতো এর জাস্ট পরের দিন থেকে, অথবা এমনকি ওই অনুষ্ঠান যদি বহাল রাখতো, তাহলে হয়তো বিএনপি তারা হয়তো ছাত্রদল যুবদল নিয়ে ওখানে আক্রমণ করতো ডাইরেক্ট। আর যদি সেটা নাও করতো তাহলে কিন্তু পরের দিন থেকে শুরু হয়ে যেত এই বিএনপির নেতৃত্বে এই সমস্ত বৈষম্য বিরোধীদের উপরে আক্রমণ এবং সেই ক্ষেত্রে এদেরকে বাঁচানোর জন্য পুলিশ, বিডিআর, মিলিটারি যেত না এবং সরকারও যেত না, কারণ সরকারেরও তো ওই নৈতিক থাকতো না, অর্থাৎ সরকারও তো অবৈধ হয়ে যেত। তাহলে সরকার টিকে থাকতে গেলে তখন বাধ্য হয়ে এই বিএনপি যা বলতো সেই কাজই কিন্তু তাদেরকে করতে হতো। অতএব যেহেতু বৈষম্য বিরোধীরা দেখলো যে বিএনপি এদের পক্ষে নাই, তখনই এরা কিন্তু পিস্টান দিল, রাইট? এবং নাম্বার 3, যতটা আমি বিভিন্ন ইউটিউবের যে খবর টবর দেখলাম বা তারা যে বক্তব্য বিবৃতি দিল, বিভিন্ন দল বেদলের আছে, তো তারা নাকি বলছে, যেটা আমি শুনলাম, যে এখানে বৈষম্য বিরোধীদের সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের বিশাল বাদানুবাদ হয়েছে এবং এই বৈষম্য বিরোধীরা যদি সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লবী সরকার গঠনের ডাক দিত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিল যে সে কী করবে, পদত্যাগ করবে। অবশ্য এ কথা অর্থহীন, কারণ বিপ্লবী সরকার গঠন করলে এমনিতেই ইউনূস সরকার অবান্তর হয়ে যেত। তবে যদি এরা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বা বিপ্লবী সরকারের প্রধান বানাতো, সেক্ষেত্রে নাকি ইউনূস সাহেব নাকি গররাজি, অর্থাৎ বলছে না আমি ওর মধ্যে আর নাই। অর্থাৎ তার বয়স তো অনেক বেশি, তাই না? এমনিতেই বাংলাদেশে বহুত পেরেশানে আছে, ক্ষমতায় আসার আগে ভাবছিল না জানি কত মজা, কিন্তু ঢোকার পরে তো বুঝছে কত ঝুঁঝামেলা, তাই না? এমনিতেই বহুত পেরেশানে আছে, আবার বিপ্লবী সরকারের প্রধান হয়ে সে আরও ভেজালের মধ্যে পড়বে। এবং অলরেডি তারা তো জানে যে বাংলাদেশে এখানে এই বিপ্লবী সরকার যারা গঠন করতে যাচ্ছিল, এই যে বৈষম্য বিরোধী, এদের যে জনসমর্থন এখন অনেকটা শূন্যের কোঠায়, তাই না? আর দেশের সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করছে, আর বৈষম্য বিরোধীদের পিছনে যদি খালি জামাত ইসলাম থাকেও, তাহলেও সেটা এত বেশি জনসমর্থন না যার উপর ভিত্তি করে একেবারে মানে মজাসে ক্ষমতা চালানো যায়। তো অতএব এই সমস্ত চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছে যে আমি তাহলে এর মধ্যে নাই। এখন অনেকে বলতে পারে যে এখনও তো ওই জামাত ছাড়া আর কেউ সমর্থন দেয় না, বিএনপি তো দেয় না। না, আসলে তা না, বিএনপি দেয় বা দেয় না এর দোলাচলের মধ্যে আছে। ডাইরেক্টলি বলছে নাকি যে অন্তর্বর্তীকালীন সরকার তুমি পদত্যাগ করো না, তা কিন্তু বলেনি।
কিন্তু যদি বিপ্লবী সরকারের হতো, প্রধান পদে থাকতো, সেক্ষেত্রে বিএনপি কিন্তু আন্দোলন শুরু করে দিত এবং বলতো যে ওখান থেকে ভাগো। এবং তখন কিন্তু তারা দেশে নির্বাচন করার জন্যে এই বিপ্লবী সরকারের এগেনস্টে আন্দোলন শুরু করত এবং সেই ক্ষেত্রে প্রয়োজনে বিএনপি আওয়ামী লীগকেও ডাক দিত এবং তখন এরা দল বেঁধে একটা নতুন প্রতি বিপ্লব হতো এবং ওই বিপ্লবী সরকারের লোকজন যারা ছিল তারা জান নিয়ে পালাতো। এইটা অবশেষে সরকারের লোকজন এই বৈষম্য বিরোধীদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে এই কাজ করলে কিন্তু জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে, অর্থাৎ বাঁচতে চাইলে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করো। আর নাম্বার 4 নম্বর যে পয়েন্ট যেটা আমরা শুনলাম, বিভিন্ন অসমর্থিত সূত্রে অথবা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা শুনলাম, এখানে বিপ্লবী সরকার হলে তার চরিত্র হতো ইসলামিক, অর্থাৎ অনেকটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হতো এরকম, এবং সেই ক্ষেত্রে এটা হতো একটা ওয়ান কাইন্ড অফ তালিবানি রাষ্ট্র, রাইট? তো সেই ক্ষেত্রে ভারত নাকি ডাইরেক্টলি হুমকি দিয়েছে এই কর্মকাণ্ড যদি করে তাহলে ভারত কিন্তু বাংলাদেশের উপরে হামলা চালাবে, এ ধরনের নাকি হুমকি দিছিল। আমি জানি না এটা সঠিক কিনা, বাট ডক্টর ওই যে কলিমুল্লাহ আছে না, কলিমুল্লাহ মিয়া, ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ, তার একটা সাক্ষাৎকারে দেখলাম যে উনি এই ধরনের একটা সম্ভাবনার কথা বলছেন। তো আমার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে, কারণ আপনারা খেয়াল করেন যে তালেবান রাষ্ট্র কায়েম হয়েছে 2021-এ, তাই না? পৃথিবীর কোনো দেশ কিন্তু তাদেরকে অনুমোদন দেয় না এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্যও করে না, তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্কও নাই। তো বাংলাদেশে যদি এরকম ইসলামী একটা বিপ্লবী সরকার গঠিত হতো তাহলে এদেরকেও তো কেউ স্বীকৃতি দিত না, ভারতও দিত না। আবার অ্যাট দ্য সেম টাইম এটা গোদের ওপর বেশ ফোড়ার মতো ভারতের কাছে প্রতীয়মান হতো, তাই না? তো সেই ক্ষেত্রে ভারত তো নানা রকম অজুহাতে বাংলাদেশের উপরে হয়তো সামরিক হামলা চালিয়ে বসতে পারতো। বিষয়টা অমূলক বলে আমার কাছে মনে হয় না। এছাড়াও শুনছি চায়না এবং জাপান ইত্যাদি যে সমস্ত দেশ বিনিয়োগ করছে বাংলাদেশে, তারাও নাকি সরকারকে বলেছে যে এই ধরনের কর্মকাণ্ড যদি করা হয় তাহলে তারা বাংলাদেশের থেকে হাত গুটিয়ে নিয়ে চলে যাবে। এই সমস্ত কারণেই নাকি এই বৈষম্য বিরোধীরা পিছ টান দিয়েছে এবং এদের ডিক্লারেশনটা ছিল কি, যে তারা বিপ্লবী সরকার গঠন করবে এবং সংবিধানকে মুজিববাদ হিসাবে বাতিল করে দিবে, তাই না? তো এটা তো ভয়ঙ্কর একটা বিষয় ছিল। ওই 5 আগস্টে আসলে তো বিপ্লব হয় নাই, 5 আগস্টে তো কোনো টিপ্লব হয় নাই। যদি বিপ্লব হতো তাহলে তো যারা নাকি এই আন্দোলন করছিল তারাই সরকার গঠন করে সব কিছু বাতিল করে দিত, আর সেক্ষেত্রে সেনাবাহিনী কি চুপ করে বসে থাকতো নাকি? না, সেক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু চুপ করে বসে থাকতো না, তখন সেনাবাহিনী কিন্তু এদেরকে উচ্ছেদ করে দিত। এইটা যদি মনে করা হয় যে ওই 1979 সালে যে ইসলামী বিপ্লব ঘটছিল ওই যে ইরানে, বিষয়টা তো আসলে এরকম ছিল না, তাই না? বিষয়টা তো আসলে এরকম ছিল না। এবং একই সাথে যদি আমরা এই আফগানিস্তানের কথা ধরি, 2021 সালে আমেরিকান বাহিনী চলে গেলে তখন একটা সরকার ছিল, বাট তালেবানরা কী করলো, একেবারে দল বেঁধে আক্রমণ করে সবাইকে একেবারে পর্যুদস্ত করলো, তাই না? তো এখানে বাংলাদেশে তো ছাত্র জনতা এই ধরনের কোনো ওই রকম করে পুরো একেবারে রাষ্ট্রযন্ত্রকে তো ওলটপালট করার মতো তেমন ধরনের কোনো ঘটনা ঘটে নেই। এখানে এক্সিস্টিং একটা সরকার ছিল যাকে বলা হচ্ছিল স্বৈরাচারী, ব্যাস তার পতন ঘটছে, দ্যাটস অল। এইটা আসলে অভ্যুত্থানের পর্যায়েও পড়ে না, বিপ্লব তো অনেক দূরের ব্যাপার, তাই না? তো এখন এই অল্প বয়সে পোলাপাইন তারা তো আর আসলে এত বুঝে না। এদের কর্মকাণ্ডে আমার যেটা মনে হয়েছে এদের লেখাপড়া খুবই কম, এদের লেখাপড়া তারপরে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান খুবই কম। এখন মিরাকুলাসলি এরা ওই সরকারের পতন ঘটিয়ে ফেলছে এবং সেটাও কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র এই সেনাবাহিনীর কারণে, যেটা আমরা বুঝি। সেনাবাহিনীর উচিত ছিল দেশকে রক্ষা করা, হতে পারে সেটা সে কারণেকে বাঁচানো, কিন্তু কথা হচ্ছে যে সেনাবাহিনীর তো এটাও খেয়াল করা উচিত পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতান্ত্রিক কোনো সিস্টেম চলে না, যে বা যারাই ক্ষমতায় যায় তারাই স্বৈর শাসক হয়। এখন সেনাবাহিনী হয়তো মনে করে থাকতে পারে যে সেখানে চলে গেলে অসুবিধা কী, এরপর যারাই ক্ষমতা আসবে কিছুদিন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক, এরপরে ইলেকশন টান দিবে, এরকম সেনাবাহিনী হয়তো মনে করছিল আর কি। তো যাই হোক, কিন্তু এর পরে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এই সমস্ত আমার মনে হয় যে তারা কল্পনা করে নেয়। আর বিএনপিও যে
একেবারে এত ভয়ঙ্কর এবং নৃশংসভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে, তাদের পিটিয়ে হত্যা করবে, তাদের বাড়িঘরে আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে, সেনাবাহিনী মনে হয় এতটা বুঝতে পারেনি। কারণ তাদের রাজনৈতিক জ্ঞান তো আসলে অতটা না, তাই না? তো ওরা যদি বুঝতো যে বাংলাদেশের এই ধরনের অর্থনৈতিক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হবে, আর এই অল্প বয়সে পোলাফাইনগুলো এই স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা প্রভাবিত হয়ে তারা বাংলাদেশকে উলটপালট করে ফেলার এই ধরনের ধান্দাবাজি করবে, আমার কেন জানি মনে হয় সেনাবাহিনী তাহলে হয়তো ওই শেখ হাসিনার পতনের পক্ষে দাঁড়াতো না, আমার কাছে এটাই মনে হয়। তো যাই হোক, এখন বৈষম্য বিরোধীরা কেন যে পিস হটে গেল, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম। অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো মনে হলো সেইগুলাই জানালাম আর কি। ধন্যবাদ।